ভালোবাসা মায়াজাল গল্প পার্ট ১৪। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মৌয়ের মনে হলো সে আকাশ থেকে শব্দ করে জমিনে এসে পড়েছে। সে লিসফিকে বাক্সের দিকে তাকালো। সেখানে কিছু রেশমি চুড়িও উঁকি দিচ্ছে। মানে চুড়ি? প্রশ্ন করতে বলেছি, বাংলা বুঝিস না? মৌ মন্ত্রমুগ্ধের মতো একটা চুড়ি পরল। সবগুলো পড়। মৌ সবগুলো পড়তেই নিবিড় তীক্ষ্ণ নজরে তার হাতে চুড়িগুলো দেখল। অতঃপর সে দাম মিটিয়ে দিল। এতে মৌ কিছু বলার বদলে নির্বাক রইল। নিবিড় শুরুতে কিছু না বললেও ধীরে সুস্থে অন্যদিকে ফিরে বলল, কেমন বোকা তুই, শাড়ি পরেছিস অথচ হাত খালি, স্টুপিড। মৌ তখন অবাকের চরম পর্যায়ে। সে কি ভুল শুনল? এই কথা কি আদৌ নিবিড় বলেছে? নিবিড়? মৌ অনুভব করল তার হাত মৃদু কাঁপছে, গলা শুকিয়ে কাট কাট হয়ে আছে। এমন এক অস্থিতিশীল পরিস্থিতিতে ট্রেন দ্রুত গতিতে ছুটে এলো। ট্রেনের গতিতে জমিন অসম্ভব কাঁপছে। এশা মৌকে শক্ত করে ধরে নিবিড়কে জিজ্ঞেস করছে, মাটি কাঁপছে কেন? নিবিড় খুব স্বাভাবিকভাবেই তার উত্তর দিচ্ছে। এদিকে মৌ শূন্য চোখে ট্রেন দেখছে। হাতে তখনও চুড়িগুলো তার জড়িয়ে আছে। নাইহান দাঁতের ডাক্তার, অর্থাৎ মৌদের ফাঁকা বাড়িটায় চোখ বুলালো। গতকাল সে ছুটিতে এসেছে ঢাকায়, সেই থেকেই এই বাড়িটা নীরব দেখছে। মায়ের থেকে শুনেছে ওরা নাকি বিয়ে খেতে চট্টগ্রামে গিয়েছে। নিবিড়কে ভোরে কল করেছিল, সেখান থেকে শুনেছে তার সাথে নাকি মৌয়ের দেখা হয়েছে। সম্ভবত ওরা ফিরতে ফিরতে নাইহান আবারও রাজশাহী চলে যাবে। সেমিস্টার শেষের কারণে কটা দিন ছুটি পেয়েছে। ছুটি পেয়ে তাই দেরি করেনি। কামরুল এমন সময়ে ডাকল, ছোট ভাইজান আহেন, বাজারে যাইতেন না? নাইহান কামরুলের দিকে ভ্রু কুচকে চেয়ে বলল, বিকালবেলা কে যায় বাজারে? চিনি শেষ, চিনি সারা সন্ধ্যায় যা জমেনি, এর লিগে আপনার মা পাঠাইল, আপনি গেলে একটু ঘুরাও আইলেন। নাইহান কিছু একটা ভেবে বলল, চলো। কামরুল লুঙ্গিতে গিট্টু দিতে দিতে আগাচ্ছে। তার ভাবসাবি যেন আলাদা। নিবিড় বা নাইহান থাকলে তার বুকের সাহস খুব বেড়ে যায়। চুরি বাটপাড়ি সবই করতে পারবে এই দুই ভাইয়ের কোনো একজনের হাত কাঁধে থাকলে। সে জানে না কেন এত ভরসা খুঁজে পায় দুজনের মাঝে। এই পরিবারের কেউই তাকে কাজের লোকের মতো ট্রিট করে না, যেন সে তাদের পরিবারেরই একজন। এই পরিবারের জন্য কামরুল যেন জীবন দিয়ে দিতে পারবে। কামরুল গলির মাঠে রত্নাকে দেখতেই নাইহানকে বলে উঠল, বাইসাব ওই দেহেন আমগো ভাবি, দেহেন মোবাইল ছাড়া কেমন এতিম এতিম লাগতাছে, আহারে কলটল দিতে পারে না বড় ভাইরে। শেষ বাক্যটা বড্ড আফসোসের সুরে বলল কামরুল। নাইহান ভ্রু কুচকে দেখল রত্নাকে। রত্নার রঙিন চুলই তার চোখে লাগলো সবার আগে। নিবিড়ের সাথে এই রত্নাকে ভাবতেই তার মুখ তেতো হয়ে উঠল। সে বড় ভাইয়ের রুচি সম্পর্কে অবগত। নির্ঘাত এই মেয়েকে দেখেই নিবিড় পালিয়েছে। মোবাইল ছাড়া এতিম বলতে? জানেন না এই কামরুল কি করছে? আমি মোবাইল চুরি করাইছি। কামরুল হো হো করে হেসে উঠল। চুরি মানে কি? লম্বা কাহিনী, বাড়ি গিয়া কমু। কামরুল বেশি পণ্ডিতি করো না, খাদে পড়লে বুঝবা। কামরুল দাঁত কেলিয়ে বলল, এবারকার পণ্ডিতি আমি করি নাই ভাই, নিবিড় ভাই করাইছে, বকশিসও পাইছি মাশাল্লাহ। নাইহান হতভম্ব। নিবিড় ভাই? কি আর করবে বেচারায়, আপনার মা তো পারতে গলায় ছুরি চালায় ভাইরে এই রত্না ধরি ভাবির লোকে বিয়া করাই দিতে চাইতেছে। জাবির চা খেতে খেতে আলস্য চোখে কামরুল আর নাইহানকে দেখছে। তার আজকাল বেশ বিরক্ত লাগছে। প্রায় 4 দিন ধরে মৌ নেই। কবে কোথায় গেছে তাও বলতে পারবে না। তবে সে যখন এলাকায় ছিল না তখনই গেছে সেটা নিশ্চিত। সে নেতার কিছু কাজে অন্য এলাকায় গিয়েছিল। সেখান থেকে ফিরতে না ফিরতেই শোনে মৌ নেই। মেজাজটা গরম হয় না? সেই থেকেই আজারে ঘুরছে ফিরছে আর চা খাচ্ছে। পান সিগারেট তো সেসব নিত্যদিনের সঙ্গী। জাবির তার চালার রিপনকে কামরুলের পাশের জন দেখিয়ে বলল, এই মালটা কেড়ে আগে দেখছিলাম। কি কন ভাই, এটা পুলিশের আরেক পুত, নীরব সরব নাকি জানি নাম। এই মাল কই থেকে টপকিছে, থাকে কই? হুনসি পড়ালেখা করে, কই করে ওনা কইতে পারি না, মনে ওই ছুটি ফুটিতে আইছে। আইলে আহক, আমার কি, আমার তো মৌরে লাগলো। মঞ্জু দাঁত বের করে বলল, আহা আমাগো ভাই ভাবির লিগা কত পাগল, এবার ভাবি আইলে বিয়েটা কইরালান ভাই। বিয়ের কথা শুনে জাবিরের মুখের রং পাল্টে গেল। অত্যন্ত রেগে বলল, হারামজাদা, তোরে কইছিলাম বিয়াটিয়ার নাম না নিতে, কথায় না হুনলে কয়টা দিয়ে মাথায় লুকাই। জাবির চায়ের খালি কাপটা রেখে বলল, পিছে আইবি না, আমি আরেক দিকে যাইতেছি। রিপন কিছু একটা আন্দাজ করে বলল, কোচিং সেন্টারের দিকে নাকি ভাই, ওই মাইয়াডা? জাবির পান খাওয়া লাল দাঁত বের করে হেসে চলে গেল। এতক্ষণে কোচিং ছুটি হয়ে যাওয়ার কথা। রাতে নাইহানকে দীপ্ত কল করল। নাইহান যথাসম্ভব গলা স্বাভাবিক রেখে বলল, হ্যালো, আমি দীপ্ত। জানি, বলো। আপনি কোথায় স্যার? ঢাকায়। ঢাকা? ঢাকা কবে গেলেন? স্যার পরশু তো সুহারা আপুর বিয়ে, আপনি বিয়ে খেতে আসবেন না? নাইহান কিছুক্ষণ চুপ থেকে বলল, যাওয়া তো সম্ভব না, তাই দূর থেকেই দোয়াই দিয়ে দিলাম। কলের ওপাশ থেকে কেউ ফিসফিস করে কিছু বলল। দীপ্ত মুখ ফুচকে বলল, আপু বলছে আপনি নাকি অনেক নির্দয়ার পাষাণ স্যার, আপনি নাকি আপুকে বোঝেন না। ওপাশ থেকে মনে হলো দীপ্তর মাথায় কেউ জোরে বাড়ি দিল তার বোকা কথাবার্তার জন্যে। নাইহান দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার পাশে সুহারা তাই না দীপ্ত?
আপু বলছে আপনি নাকি অনেক নির্দয় আর পাষাণ স্যার, আপনি নাকি আপুকে বুঝেন না। ওপাশ থেকে মনে হলো দীপ্তর মাথায় কেউ জোরে বাড়ি দিল তার বোকা কথাবার্তার জন্য। নাহিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার পাশে সুহারা তাই না দীপ্ত? সুহারা তৎক্ষণাৎ দীপ্তর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বলল, হ্যাঁ আমি, আপনি আমার কল ধরবেন না বলেই দীপ্তকে দিয়ে কল দেওয়া। নাহিয়ান ফোপানোর শব্দ পেল ওপাশ থেকে, কিন্তু সেই কান্না তাকে টলাতে পারল না। যেন সে সুহারার বলা নির্দয় পাষাণ চরিত্র নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছে। কাঁদছে কেন তাও জিজ্ঞেস করল না, যেন নাহিয়ান আগে থেকেই জানে। কেন কল করেছ? আপনি কি সত্যি এত নির্দয়? তুমিই তো বললে আমি নির্দয় পাষাণ। কেন এমন করছেন আমার সাথে? আমি আপনাকে ভালোবাসি। সুহারা কাঁদছে। তুমি আমার স্টুডেন্ট হও সুহারা। স্টুডেন্টের আগেও আমি একজন মেয়ে, আমার বুঝে কারো প্রতি অনুভূতি থাকতে পারে না? পারে, তবে ভুল মানুষের জন্য নয়। আর কত ছোট স্টুডেন্ট বলে তাড়িয়ে দিবেন? আমি কি একদমই ভালোবাসা ডিজার্ভ করি না? প্লিজ নাহিয়ান ভাই ফিরে আসুন, আমি আপনাকে সত্যি ভালোবাসি। নাহিয়ান জবাব দিল না, নীরব রইল। সে দীর্ঘশ্বাস ফেলল বার দুয়েক। সুহারা আকুতি ভর্তি গলায় ডাকল তাকে। নাহিয়ান থেমে বলল, এসব ভেবো না, বিয়ে হচ্ছে, সেটার প্রস্তুতি নাও। নাহিয়ান ভাই, বিয়ের জন্য অনেক অনেক শুভকামনা। বিয়ে হলে দীপ্তকে বলবে আমাকে আপডেট দিতে। ওপাশ থেকে সুহারা খট করে কলটা কেটে দিল, যেন তার এই কলকাটা চিৎকার করে বলছে, লাগবে না আপনার এই তুচ্ছ শুভকামনা, লাগবে না আপনাকে, আমি ভালো থেকে দেখাবো। নাহিয়ান মোবাইল রেখে সেভাবেই থম মেরে বসে রইল। তার চোখে ভাসছে সুহারার হাস্যোজ্জ্বল মুখটা, মেয়েটার পাগলামি লাজুক মুখ, তাকে ভাইয়া বলে ডাকা, নাহিয়ানের বকাতে মুখ ভার করে ফেলা, নিত্য নতুন রেসিপি বানিয়ে নাহিয়ানকে দিয়ে টেস্ট করানো। ফাঁকিবাজ মেয়েটা কিভাবে যেন ভদ্র হয়ে গেছিল নাহিয়ানের ছায়াতলে। নাহিয়ান ঘড়ি দেখল, রাত 10টা বেজে গেছে, অথচ মাথায় তখনও সুহারার বিচরণ। খুব কি ক্ষতি হয়ে যেত যদি সুহারা তার স্টুডেন্ট না হতো? মেয়েটার বয়সই বা কত? সংসার ঘর সামলানো এসব নিয়ে মেয়েদের স্বপ্ন সবসময়ই আকাশচুম্বী হয়ে থাকে। সুহারাও হয়তো কোথাও না কোথাও এই ছোট মাথা নিয়ে সেই আকাশচুম্বী দিবাস্বপ্নে নিজেকে ব্যস্ত রেখেছে। কিন্তুর জবাব নেই নাহিয়ানের কাছে। সে বড্ড বিশ্বাস করে শিক্ষক ছাত্রছাত্রীর জন্য পিতা সমতুল্য। সে বোধহয় এই প্রবাদে নিজেকে গভীরভাবে আটকে নিয়েছে, নয়তো আজ তার বুক পোড়া সত্ত্বেও সে কেন কিছু করতে পারছে না। তার মন বলছে সুহারা যে ঘরে যাক খুব খুশি থাকবে। নাহিয়ান দোয়া করল তার জন্য। জীবনে সব ফুলের ভাগ পেতে হয় না, কিছু ফুলকে ছেড়ে দিতে হয়, যেন সেই ফুল হাসতে পারে, ভালো থাকতে পারে, সুগন্ধ ছড়াতে পারে। নাহিয়ানের সামর্থ্য নেই সেই ফুলকে নিজের করে আগলে রাখার। তার সবচেয়ে বড় বাধা শিক্ষক ছাত্রীর সম্পর্ক। সে যদি কখনো সুহারাকে মেনেও নিত, সে নিজের কাছে খুব ছোট হয়ে যেত। তার মনে আছে তার এক বন্ধু তার ছাত্রীকে পালিয়ে নিয়ে বিয়ে করেছে। কি বিচ্ছিরি কথা শুনেছে দুই পরিবারের মানুষজন, চরিত্রহীন, শিক্ষকতার নামে প্রেম করতে আসে, নিয়ত খারাপ, ইত্যাদি ইত্যাদি। সেই থেকে কোনো না কোনোভাবে নাহিয়ানের ওপরও একটা প্রভাব বসে যায়। সেই থেকেই পণ করেছিল সে কখনো ছাত্রীকে মন দিয়ে বসবে না, এটা অসম্ভব তার জন্য। কামরুল তখনই ঘরে ঢুকে পড়ল, গুনগুন করতে করতে বলল, ভাইজান নিচে আহেন, খাবার জন্য ডাকে। নাহিয়ান কামরুলের দিকে তাকালো। কামরুল কোনো এক কারণবশত বেশ খুশমেজাজে আছে। নাহিয়ান প্রশ্ন করল, এত খুশির কারণ কি? খুশি তো কইতারি না, তবে খালু মানে আপনার বাপে কইল কালকা উঠান পরিষ্কার করে দিলে বেশ বাকশিস দিব, ওটা দিয়া সানগ্লাস কিনুম। সানগ্লাস? হ, এইবার আয়েন নিচে। খেতে ইচ্ছে করছে না, খাবার ফ্রিজে রেখে দিস। কামরুল অবাক হয়ে তাকালো। এতক্ষণে খেয়াল করল নাহিয়ানকে কেমন অনমনস্ক ভার লাগছে। এটা অবশ্য আসার শুরু থেকেই লাগছে, তবে এখন একটু বেশি। জিজ্ঞেস করেছিল সে কয়েকবার, নাহিয়ান প্রতিবারই ক্লান্ত বলে কাটিয়ে দিয়েছে। তবে এবার কামরুল নিশ্চিত কিছু তো হয়েছে, নয়তো নাহিয়ান হুট করে এক সপ্তাহের ছুটিতে আসবে না। কামরুল অবশ্য জিজ্ঞেস করেনি। নিবিড় তাকে শিখিয়েছিল কেউ কোনো গোপন কথা বলতে না চাইলে তাকে স্পেস দেওয়া উচিত। ভদ্রতার খাতিরে 2-3 বার জিজ্ঞেস করা যায়, কিন্তু এর বেশি না। কিন্তু কামরুল কি করে নিবিড়কে বোঝাবে তার পেটের ভেতর গুড়গুড় করে মানুষের সমস্যা শোনার জন্য তাকে জোকের মতো হাত পা ধরে থাকতে ইচ্ছা করে। যতক্ষণ না বলবে কামরুল 1 ইঞ্চিও নড়বে না। কামরুলের এই অস্থিরতাকে গলা টিপে দিতে হলো। সে শুকনো গলা ছ্যাপ দিয়ে ভিজিয়ে বলল, চা করে আনি ভাই, খাইবেন? নাহিয়ান মাথা নাড়ায়, দে। মাথাটা ধরেছে। কামরুল একটুও দেরি করল না, ছুটে চলে গেল নিচে। চা আনলো মাল্টা চা। নাহিয়ান চুমুক দেওয়ার সাহস পেল না। সে চোখ পাকিয়ে কামরুলের দিকে চেয়ে আছে। ভার্সিটিতে শুনেছিল তেঁতুল চায়ের কথা, মাল্টা চায়ের কথা শোনেনি। কামরুল জোর করেই চুমুক দেওয়ালো।
কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে চা খেতে খারাপ না, তা কামরুল মুখ দেখেই বুঝে নিল। এরা ভাবছি আগে নিবিড় ভাইরে দিয়া টেস্ট করামু, কিন্তু আপনার লগে বৈষম্য কইরা কাম আছে কন্ত। কামরুল থামল, সুযোগ বুঝে বলল, আপনার মন খারাপ কেন নীরব ভাই? নামের মতো এমন নীরব থাকেন কেন? আমি ঠিক আছি কামরুল। উহু, আপনি ঠিক নাই। কামরুলের চোখে একটা মশাই ফাঁকি দিতে পারে না। আপনি তো মানুষ, সত্যি কইরা কন। নাহিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, মনের সাথে বিবেকের বোঝাপড়া খুব কঠিন। কামরুল হুট করে এই শক্ত কথা বুঝল না। নাহিয়ান খুব চতুরতার সাথে কামরুলের চায়ের প্রশংসা করে কামরুলকে এই ব্যাপারে ভুলিয়ে দিল। রাতে কামরুলকে যতটা না খুশি দেখাচ্ছিল, সকালে উঠে তাকে ঠিক ততটাই ক্ষিপ্ত দেখাচ্ছে। কোনো এক কারণে তার মুখ ভার, চোখ গরম, থেমে থেমে বিড়বিড় করে কি যেন বলছে। সেই না, অর্থাৎ নাহিয়ানদের ছোট বোন তা লক্ষ্য করে বলল, ভাইয়া, আমি শিওর কামরুল ভাইকে জিনে আচর করেছে। আম্মার থেকে শুনেছি একা একা কথা বলা জিনের লক্ষণ। ভাইয়ার থেকে দূরে থাকতে হবে নাকি? সেইনার মাথায় গাট্টা মেরে নাহিয়ান বলল, কামরুল আমাদের আজকের চেনাদয়, ছোট থেকেই ওকে দেখে আসছি। কোনো কারণে রেগে গেলেই একা একা গালিগালাজ করে। তুই না স্কুলে যাবি বললি? সেইনা মুখ ভার করে বলল, তুমি না বললে আমাকে দিয়ে আসবে, তৈরি হতে যাব? যা। সেইনা চলে গেল। ততক্ষণে নাহিয়ান কামরুলের দিকে এগোচ্ছে। কামরুল আর তার লুঙ্গির গিট্টু খুব শক্ত করে বেঁধেছে। সেই নিয়েই চেয়ারে উঠে একটা লাইট ঠিক করছে। নাহিয়ান শব্দ করে আসতেই কামরুল ও মাগো বলে চেঁচিয়ে তার লুঙ্গি খিঁচে ধরল। চোখ বড় বড় নিচের দিকে চাইতেই দেখল নাহিয়ান মুখ বিকৃত করে তার দিকে তাকিয়ে আছে। নাহিয়ানকে দেখতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে চেয়ার থেকে নামল সে। এমন অদ্ভুত আচরণ করছো কেন? কামরুল মুখ ঝামটা মেরে একটা গালি দিয়ে বলল, মহা বিপদে পড়ছি ভাইজান, আতঙ্ক আতঙ্ক। মানে কি? মানে হইল ইজ্জত হরণের পরিকল্পনা চলছে ভাইজান। আল্লাহর গজব পড়ার মতো ইজ্জত হরণ। কার? তোমার? তা নয় তো কি, ওই যে খোরশেদ আলমের বাইতে কাম করে না মাইয়াডা, কি জানি নাম? ওহো, দোয়েল। মাইয়াডার সাথে তো প্রায়ই আমার ঝগড়াঝাটি চলে। তো আজকা বাইরে আমি লাইট লাগাইতেছি, এই মাইয়া কই থেকে আইয়া আমার লুঙ্গি ধরে টান দিছে। আমি সময় মতো না ধরলে বেলতুলিতে আমার মুখ দেখানো লাগতো না ভাই। শেষের কথাগুলো কামরুল কাদো কাদো হয়ে বলল, তার গলা প্রায় ভেঙে আসছে আতঙ্কে। নাহিয়ান ভেবেছিল কামরুল চুপ থাকবে, কিন্তু দেখা গেল সে দুপুর অবধি ওই কাজের মেয়ে দোয়েলকে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিল। আজকে সে নিজের লুঙ্গি নিয়ে বড্ড সচেতন। আবারও যদি এই অকাজ করে ফেলে কেউ। কামরুল নিবিড়কেও দুবার কল করল। নিবিড় হয়তো ডিউটিতে, তাই তার মোবাইল বন্ধ বলছে। নাহিয়ান তার লক্ষ্য করে বলল, ভাইকে কল দিচ্ছ কেন? ইজ্জত হরণের অপরাধে মামলা দিলে ওই ফকিন্নির কত বছরের জেল হইব এইটা জানার জন্যে। সে কথা তো তুমি আব্বাকেও জিজ্ঞেস করতে পারো। কামরুল জিভে কামড় দিল। আইলা, সে তো ভুলেই গেছে তার নাকের ডগায় মশিউর সাহেব আছেন। তাকে জিজ্ঞেস করলে তো আরও ভালোভাবে জানা যাবে রিটায়ার্ড অফিসার কিনা। কিন্তু দেখা গেল আজ তার ভাগ্য সহায় নেই। মশিউর সাহেব খুব গুরুত্বপূর্ণ মিটিং করছেন বেলতুলির বিভিন্ন বড় বড় মানুষদের নিয়ে। আজকাল বখাকেপনা বেড়ে গেছে জাবিরদের। এদের কারণে আজকাল মেয়েরা চলাফেরা করতে পারছে না। এমন গুরুত্বপূর্ণ মিটিংয়ে কামরুলের মতো চুনোপুটির দাম পাওয়া গেল না। অগতে হতাশ হয়ে ফিরতে হলো। দুদিন পর নাহিয়ান ঠিকই খবর পেল সুহারার বিয়ে হয়ে গেছে তারই কাজিনের সাথে। আপাতত কিছুদিনের জন্য শ্বশুরবাড়ি গিয়েছে সে, পড়াশোনার জন্য আবারও ফিরে আসবে। দুই পরিবারের মধ্যে এমনই আলাপ হয়েছে। নাহিয়ানকে এই খবর দিল দীপ্ত নিজেই। নাহিয়ান সেই খবর শুনে দীপ্তকে তার মাকে ডাকতে বলল। দীপ্তের মায়ের সাথে কথা বলে জানালো দীপ্ত এবং সুহারাকে শেয়ার পড়াবে না। এহেম হঠাৎ সিদ্ধান্তে দীপ্তের মা অবাক হলেও নাহিয়ান তার সিদ্ধান্তে অনড় রইল। সে চায় না সুহারার মুখোমুখি হতে, হয়তো সে চোখে চোখ মেলাতেও পারবে না। সূর্য অস্ত, মাগরিবের নামাজ শেষ হতে না হতেই শেখ বাড়িতে গান বাজনা শুরু হয়ে গেল। ইয়ামিনের আজ গায়ে হলুদ। গায়ে হলুদের বিভিন্ন রীতিনীতি থাকলেও ইয়ামিন এই অনুষ্ঠানের আশেপাশেও দেখা যাচ্ছে না। সেটা লক্ষ্য করে মৌয়ের সেজো মামা ইয়াসিন বললেন, দাঁড়ান আপা, পাগলাটারে আমি ধরে আনি। ইয়াসিন মামা সেই যে গেল, এখনও আসার খবর নেই। এদিকে ইয়ামিন থাকা না থাকা নিয়ে কি থোড়াই কেয়ার করে বাড়ির ছোটরা। ওরা তো গানের তালে সাজগোজ করতে ব্যস্ত। মেয়েদের পার্টি এক ঘরে একজন আরেকজনের ওপর উঠে সাজছে। মেয়েরা নিজেদের সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। তার চেয়েও বড় কথা, ইয়াসিন মামা বলেছেন ক্যামেরা আনাবেন ছবি তোলার জন্য। সম্ভবত তার জন্যই আরও উদ্গ্রীব তারা। একসাথে সব এক ঘরে থাকায় কয়েক দফা ঝগড়াঝাটিও হয়ে গেছে। কেউ মেকআপ ব্রাশ পাচ্ছে না, কেউ চুলের ক্লিপ পাচ্ছে না, কেউ সেফটি পিন পাচ্ছে না, কেউ কাজল পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। বুশরার তো হলুদ রেশমি চুড়ি ভেঙেই গেল দুটো, সে নিয়ে সেও চেঁচামেচি লাগিয়েছে। এসবের মাঝ থেকে মৌ বেরিয়ে আসতে চেয়েও আসলো না। তার হলুদ চুড়ির ডজন সে বুশরাকে দিয়ে দিল।
চুড়ির সাইজ একদম খাপে খাপ মিলে যায়, তাই এই মুহূর্তের জন্য বুশরা ক্ষান্ত হলো। তবে হুট করে বুশরা কি ভেবে বলল, আমাকে হলুদ চুড়ি দিয়ে দিলে তুই কি পরবি? আমার চুড়ি আছে। মৌ তার হাতের সাদা চুড়ি দেখালো। বুশরা অবাক হয়ে বলল, এই বোকা মেয়ে, হলুদ শাড়ির সাথে কেউ সাদা চুড়ি পরে? পরে আপা, আমি পরব, দেখবে আমাকে সুন্দর লাগবে।